শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার পেনেটেড হসপিটাল। দর্শক, পত্রিকা খুললেই আমরা নানান রকম যেই মৃত্যুর খবর দেখি তার মধ্যে শীর্ষের দিকে থাকে আত্মহত্যার খবর। দুর্ঘটনায় মানুষ মারা যায়, অসুখ বিসুখে মারা যায়, কিন্তু কেউ কেউ স্বেচ্ছায় মৃত্যুবরণ করে এবং এই ঘটনাগুলো সারা পৃথিবীব্যাপী তোলপাড় তোলে। যখন আমরা দেখি যারা তারকা তারাও কেউ কেউ আপাত দৃষ্টিতে যাদেরকে প্রচণ্ড সুখী এবং সফল মনে হয় তারাও যখন আত্মহত্যার পথ বেছে নেয়। আজকের এই অনুষ্ঠানে আমরা আত্মহত্যার কারণ এবং কারা করে, কেন করে এবং কিভাবে এই আত্মহত্যার প্রবণতাকে প্রতিরোধ করা যায় সেই প্রসঙ্গে কথা বলবো। গতকাল 10 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। সেই উপলক্ষে আজকে আমাদের আয়োজন। এই আয়োজনে 3 জন অতিথি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। স্টুডিওতে আছেন ডাক্তার এসএমইউ আরাফাত, তিনি সহকারী অধ্যাপক মনোরোগবিদ্যা বিভাগ, এনাম মেডিকেল কলেজ এবং তিনি সম্পাদক আত্মহত্যা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক একটি পুস্তকের, যেটি আমাদের কাছে এখানে আছে। আমরা এই বইটি নিয়েও কথা বলবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন, তিনি সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি বিভাগ, বঙ্গবন্ধু মেডিকেল শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডক্টর সালেউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। আমরা স্টুডিও থেকে আলোচনাটা শুরু করি। ডক্টর ইয়াসির আরাফাত, আপনার অনেকগুলো গবেষণা আছে এই কেন্দ্রিক এবং সে কারণেই আমরা মনে করছি যে আজকের আলোচনাটা আমরা অনেক সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যেটা বলছিলাম যে আত্মহত্যা কারা করে, কেন করে, এটি অনেকেরই আসলে প্রশ্ন। আমরা হঠাৎ করে এমন একজন খুব পরিচিত ঘনিষ্ঠ কেউ একজন আত্মহত্যা করলো, আমরা সবাই খুব অবাক হই যে ওই কেন এটা করলো, কিভাবে করলো, অবিশ্বাস্য মনে হয় সব কিছু। তখন আসলেই কাদের ভেতরে এই প্রবণতাটা আসে, কখন আসে, কোনো বিশেষ মুহূর্তে নাকি কেউ কেউ এটা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবে? থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন অ্যান্ড চ্যানেল 24-কে ধন্যবাদ যে অন্য একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। বেসিক্যালি এটা বলা খুব কঠিন যে কে কখন আত্মহত্যার অ্যাটেম্প করবে। আপনি যেটা বলতেছিলেন যে অনেক সাকসেসফুল এবং হ্যাপি পারসনরা হয়তো সুইসাইডের অ্যাটেম্প করছে বা সুইসাইডে মারা গেছেন, এটা প্রেডিক্ট করা খুবই কঠিন। বেসিক্যালি আমাদের দেশের যে ডিস্ট্রিবিউশন আমরা দেখি, সেটাতে দেখা গেছে যে আমাদের দেশে আর্লি এজের মহিলারা বেশি আত্মহত্যা করতেছে, ওভারঅল 30 বছরের নিচে বেশি আত্মহত্যা করতেছে। এইটা ম্যারিড, আমাদের দেশে হয়তো ম্যারিড পারসনদের মধ্যে বেশি, এবং অ্যাডোলেসেন্টদের মধ্যেও আসলে সুইসাইডের প্রবণতা বেশি। যদি আপনি বা আমি ইন্ডিভিজুয়াল একটা সুইসাইডাল অ্যাটেম্পটের কথা বলি, যে একজন মানুষ কেন করতেছে, এইটা নিয়ে অনেক রিসার্চ আছে বা অনেক থিওরি আছে। খুব প্রমিনেন্ট একটা থিওরি যেটাকে বলে ইন্টারপার্সোনাল থিওরি অফ সুইসাইড, সেখানে বলছে যে একজন মানুষ আত্মহত্যা করে সে যখন সাইকোলজিক্যালি আইসোলেটেড হয়ে যায়। আচ্ছা, ঠিক তখনই হয়, সে যখন ডিসকানেক্টেড ফিল করে তার সোসাইটি থেকে বা তার সারাউন্ডিংস থেকে, তারাই তখন বেসিক্যালি আত্মহত্যার চেষ্টা করে। এখন যদি গ্রসলি আমরা বলি যে আত্মহত্যার রিস্ক ফ্যাক্টর, এখানে তো আর আসলে কারণ বলা কঠিন। রিস্ক ফ্যাক্টর ঝুঁকি কি হবে, এটা গ্লোবালি এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, যদিও আমাদের দেশের অল্প কিছু শুরু হয়েছে মাত্র। সেক্ষেত্রে প্রধানতম যে রিস্ক ফ্যাক্টর পাওয়া গেছে সেটা হলো মানসিক রোগ। এইটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাওয়া গেছে অ্যাট প্রায় 90%, 80 to 90%, অনেক গবেষণায় মোর দ্যান 90%। আমাদের দেশে যদিও একটু কম পাওয়া গেছে, 61% আমাদের একটা গবেষণা পাওয়া গেছে। আমরা এটা ঢাকা শহরে করেছি, কিন্তু প্রমিনেন্ট কারণ ছিল মানসিক কারণ। সেকেন্ড ইম্পর্টেন্ট কারণ হলো ইমিডিয়েট অ্যাডভার্স লাইফ ইভেন্ট। তার লাইফ ইভেন্টগুলোর মধ্যে হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, বা বাচ্চা কোনো জিনিস চাইছে, ডিমান্ড ফুলফিলমেন্ট। এই ইমিডিয়েট লাইফ ইভেন্ট বেসিক্যালি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে তার মানে এটা একেবারে হঠাৎ করে, মানে আগে থেকে এটা নিয়ে হয়তো ওরকম ভাবাও হয় না, হঠাৎ করে হতে পারে, ইন্ডাকশন থেকে জিনিসটা হতে পারে, হঠাৎ করে হতে পারে। এবং এটা শুধু আমাদের দেশে না, সাউথ এশিয়াতেও দেখা গেছে যে ইম্পালসিভ সুইসাইডের রেট বেশি। আচ্ছা, আর বাকি যেগুলো আছে, যেমন প্রিভিয়াস সেলফ হার্ম অ্যাটেম্প বা প্রিভিয়াস সুইসাইডাল অ্যাটেম্প্ট, এটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। তারপরে আনএমপ্লয়মেন্ট, পোভার্টি, সেক্সুয়াল অফেন্স এবং সোশ্যাল আইসোলেশন, এইগুলো মূলত গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। কিন্তু একটা বিষয় মনে রাখা খুবই জরুরি এখানে,
যে আত্মহত্যা কখনো একটা কারণে হয় না। জি। সো দের ইজ নো মনোকজাল অ্যাসোসিয়েশন। এটা অনেকগুলো কারণ মিলে তারপর এটা হয়। এবং যেটা আপনি বলতেছিলেন যে এটা কি হঠাৎ করেই হয় না অনেক দিন ধরে হয়, এটা নিয়ে একটা গবেষণা বলছে যে বেসিক্যালি আত্মহত্যার রিস্ক ফ্যাক্টরগুলো দুই রকম থাকে। একটা থাকে লম্বা সময়ের জন্য একজন মানুষের মধ্যে, সেটা তার বা অনেক দিন যাবতীয় তার মধ্যে পারসিস্ট করতেছে। আরেকটা হয়তো এই রিস্ক ফ্যাক্টরগুলোকে ইন্টেন্সিফাইড করে কোনো ইমিডিয়েট লাইফ ইভেন্ট। সো ইটস ইন্টারাকশন অফ প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল রিস্ক ফ্যাক্টরস। এছাড়াও আরও অনেক থিওরি বা হাইপোথিসিস আছে। আমরা আলোচনার সূত্র ধরে সেগুলোতে যাব। খুব চমৎকারভাবে আপনি সূত্রপাত করলেন আমাদের এই আলোচনার। আমি ডক্টর সালেউদ্দিন আপনার কাছে আসছি। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাইকিয়াট্রি বিভাগে আছেন। নিশ্চয়ই অনেক কেস আপনাকে হ্যান্ডেল করতে হয়, অনেক রোগীকে আপনি চিকিৎসা করেন, যারা সুইসাইডাল অ্যাটেম্পট নিয়েছেন তাদের সাথেও নিশ্চয়ই আপনার অনেক কথা হয়। বাংলাদেশের প্রেক্ষিতে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আসলে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে আসলে রোগীরা আসে। সেই প্রেক্ষিতে আপনার দৃষ্টিতে কি পড়েছে যে যারা আসে তাদের লাইফ ইভেন্টগুলো অথবা তাদের যেই সমস্যা বা সংকট, তার ভেতরে কি বিশেষ কোনো প্যাটার্ন দেখা যায় যে যেটা দেখে আপনি এখন পর্যন্ত কিছু একটা বুঝতে পারছেন যে হয়তো এই ফ্যাক্টরগুলো বাংলাদেশে বিশেষ কোনো ভূমিকা রাখছে সুইসাইডের ক্ষেত্রে? ধন্যবাদ। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আসলে একটা সুইসাইড প্রিভেনশন ক্লিনিক আছে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের আন্ডারে। তো সেখানে মূলত প্রথমত যারা আউটডোরে পেশেন্ট যারা যায় তাদেরকে রেফার করা হয় যাদের সুইসাইডাল অ্যাটেম্পট বা রিস্ক থাকে, এবং সুইসাইড প্রিভেনশন ক্লিনিককে অ্যাসেসমেন্ট করা হয়। এবং ডক্টর ইয়াসির আরাফাত যেটা বলেছেন যে এখানে আসলে ওই কমন প্যাটার্নগুলি দেখা যাচ্ছে। বেসিক্যালি দ্য এজ ফ্যাক্টরস লাইক ইয়াং অ্যাডাল্ট এবং ফিমেল, এবং তাদের লাইফ ইভেন্টস যেটা পার্সোনাল লাইফ ইভেন্টস থাকতে পারে, ডিসকর্ড, রিলেশনাল ইস্যুস থাকে, লাইফ ইভেন্টস থাকে। এই জিনিসগুলি কমনলি ইয়াসির আরাফাত যেগুলি বলেছেন সেইগুলির সাথে পুরোপুরি আসলে এই প্যাটার্নই আসে। এবং এখানে অন্য দেশের মানে ডেমোগ্রাফিক যেই বিষয়গুলি সেগুলির সাথে এশিয়ার একটু ডিফারেন্স আছে। এবং ডক্টর আরাফাত যেটা বলেছেন মূলত এই ইয়াং অ্যাডাল্ট, ফিমেল এবং অনেক ক্ষেত্রে ম্যারিডরা যান, আনম্যারিড স্টুডেন্টস অনেকে যান, এখানে আসেন। এই আর কি মানে প্যাটার্নগুলি মূলত এইজ ইভেন্টস রিলেটেড। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ডক্টর আরাফাত যেটা থিওরিটিক্যাল দিক থেকে বা আমরা ইতিমধ্যে যে বিভিন্ন তত্ত্বের দিক থেকে যেটা বলছি তার অনেক কিছু কিন্তু আমাদের এখানেও মিলে যাচ্ছে। আপনারা দুজনই বারবার বলেছেন যে ইয়াং অ্যাডাল্ট বলতে আমরা ধরে নিচ্ছি যে যারা স্কুল গোয়িং, স্কুলে বা কলেজে পড়াশোনা করছে অথবা বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে আছে, এদের ভেতরে কি তাহলে এই প্রবণতাটা বাংলাদেশে আমরা একটু আতঙ্কজনকভাবে দেখছি কিনা? এবং বিশেষ করে গত কয়েক মাসের পত্রপত্রিকা যদি আমরা দেখি, সাম্প্রতিক যে স্ট্যাটিস্টিক সেটি কিন্তু কিছুটা উদ্বেগজনক। আমরা একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুরু থেকে শুরু করে স্কুল কলেজের পর্যায়ে যখন বিশেষ করে আমরা একটু আতঙ্কে থেকে যখন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, এই যে ঘটনাগুলো সেটির কিন্তু একটি সামাজিক এবং আমরা বলবো যে আর্থসামাজিক একটি কিন্তু গুরুত্বপূর্ণ কানেকশন আছে এখানে। সেই প্রেক্ষিতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের এই জানা বিষয়টাকে আমরা যদি আরেকটু ভালো গভীরে যেতে চাই এবং এটাকে যদি প্রতিরোধ করতে চাই তাহলে কোন জায়গায় আমাদের কাজ করা দরকার? ডক্টর সালেউদ্দিন। হ্যাঁ, ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন আপনি, কারণ আমাদের মতো দেশে আসলে যে খুব ইন্টিগ্রেটেড সার্ভিস যেটা অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে থাকে, যে একটা হেল্পলাইন সিস্টেম বা খুবই লজিক্যাল সিস্টেম থাকে, সেটা বাংলাদেশে যেহেতু নেই। কাজে এখানে আপনি খুবই ভালোভাবে পয়েন্ট আউট করেছেন যে প্রিভেন্টিভ মেজারটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। এবং এখানে আমি যেহেতু স্কুল মেন্টাল হেলথ নিয়েও কাজ করি, তো এখানে দেখা গেছে যে মূলত আমাদের দেশের যেই স্কুল কারিকুলাম বলেন, এক্ষেত্রেও আসলে মানে মেন্টাল হেলথ রিলেটেড যে কন্টেন্টসগুলি থাকে সেগুলি আসলে স্কুলের শিক্ষার্থীদের জন্য আরও কীভাবে সিম্পলিফাই করে
আনা যায় সেটা যেমন ইম্পর্টেন্ট, স্কুলের টিচাররা কীভাবে এই লেসনগুলি প্রোভাইড করবেন সেটাও ইম্পর্টেন্ট, এবং WHO যেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ বা যেগুলি অসংক্রামক রোগ, বেদি ক্যান্সার, হার্ট ডিজিজ বা ডিপ্রেশন বা এডিকশন, এই ক্ষেত্রে ওরা একটা রিপোর্ট বা গাইডলাইন করেছেন যেখানে মূলত তারা লাইফ স্কিলের কথা বলেছে। স্কুল কলেজ স্টুডেন্টসদের এদের লাইফ স্কিল বলতে আসলে বোঝাচ্ছে তারা কিভাবে কমিউনিকেট করে, তারা কিভাবে প্রবলেম সলভ করে, তারা কিভাবে ডিসিশন মেক করে, তারা কিভাবে ইমোশন বা স্ট্রেস ম্যানেজ করে। তাদের এই মূলত 10টা লাইফ স্কিলের কথা বলা আছে। তো শুরু থেকেই যদি স্টুডেন্টরা এই লাইফ স্কিলগুলি শিখতে পারে, যেগুলি বেসিক তার এই স্ট্রেসফুল সিচুয়েশন বা এরকম ডিসিশন মেকিং, এই জিনিসগুলিতে যখন সে স্কিলড হবে, সে আসলে ভবিষ্যতে তার লাইফের এই ধরনের যে কোনো ক্যালামিটিস বা প্রবলেমের ক্ষেত্রে সলভ করা, কমিউনিকেট করা প্রপারলি, হেল্প সিক করা, ডিসিশন মেকিং, এই জিনিসগুলিতে সে দক্ষ হবে। আমাদের দেশের আসলে খুব মানে মেকানিক্যালি লেসন দেওয়া হয়, সেটা আপনার ফিজিক্স হোক বা অন্য আর্টসের সাবজেক্ট হোক, কিন্তু এই 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 জায়গাটুকু পুরোটাই ভ্যাকেন্ট আসলে। আচ্ছা, তো সেখানে আমার মনে হয় যে স্কুল বা একাডেমিক ইনস্টিটিউশনগুলিতে প্রপার ট্রেনিং, বেসিক স্কিল বা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বিল্ডিং, টিচারদের যে ট্রেনিং ইনস্টিটিউট, তারা যে টিচার হয়ে বের হয়ে আসছে, তারা আসলে মেন্টাল হেলথ এডুকেশন দেওয়ার মতো তাদের স্কিল হওয়া বা তাদের নিজেদের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, এই জিনিসগুলি আসলে খুবই জরুরি জি, আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে অনলাইনে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন। তিনি প্রফেসর মুরাদ মুসা খান। তিনি প্রফেসর এমেরিটাস মনোরোগ বিদ্যা বিভাগ, ব্রেইন অ্যান্ড মাইন্ড ইনস্টিটিউট, আগা খান বিশ্ববিদ্যালয়, পাকিস্তান। এছাড়া তিনি ফর্মার প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন, IASP। 3 বছর 2017 থেকে 2020 সাল পর্যন্ত তিনি সেখানে প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বব্যাপী তিনি একটি সুপরিচিত নাম যারা আত্মহত্যা বা সুইসাইড নিয়ে কাজ করছেন তাদের ভিতরে। ডক্টর মুসা খান, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you. Thank you so much for making time. We know that you are now in UK and it's very early morning and in UK. Thank you for joining us here. So we are talking here in this particular program about suicide, who are the who are most vulnerable and why people commit suicide. Obviously, we will focus on the preventive side of this crisis. So as you have been working on this issue for a long time, and you were president of International Association for Suicide Prevention. My first question will be, is there any common strategy or technique that you can suggest from your long working career that we can apply across the globe to prevent suicide, regardless cultural background, religious background, or whatever crisis that people are facing around the globe? Well, first of all, thank you very much for inviting me to this program. It's a pleasure and an honor for me to be here. There are a few things that I think are important to keep in mind. The first is that suicide is an act that is present everywhere in the world. Yeah. So there is no particular group or religion or sect or ethnic group or country in the world where suicide does not happen. So that is the first thing. It happens everywhere. Second is we all are vulnerable to it at different stages on our life, and the most common factor is a sense of hopelessness, which means that people feel that there is no they get caught up in situations and they feel there is no answer to the problems, there is no outlet. So the first line of defense in suicide prevention anywhere in the world is family, friends, and work colleagues. Okay. Because these are the people who know us the best. If there is any change in us, they can detect it.
and they can, reach out to us, or they can advise us to get help or get help for us. The first line of defense everywhere is family, friends, and work colleagues. The opposite of that is isolation. Okay. So people who become suicidal are the ones who feel very isolated, that they only have the problem and no one else has it. And therefore they feel they can't solve the problem, so the only way is to get themselves out of that situation. So that's the first line of defense. And the number one suicide prevention strategy anywhere in the world is connectedness. So again, connectedness is opposite of isolation. Yes. So if we if we reach out, we become a little bit more unselfish, so to say, and make the other person feel that they are not alone, then the chances of someone, even if they are in a problem, will be lessened. Of course, there are many things, suicide prevention strategies, helpline and mental health services, places where people can go for counseling, restricting the most common methods of suicide, like poisons and so on. All those things are there. But if you look at the very basic thing, the first line of defense, like I said, to repeat myself, family, friends, work colleagues, and the second is connectedness. So these are the important things we must keep in mind. Otherwise, the nature of the suicide, or what is called the pathway of suicide, varies from place to place, from country to country, and that is why the importance of local research. Okay. Thanks. Thank you so much, Professor Murad Musa Khan, for enlightening us. We'll come back to you again with another question. Especially, we'd like to explore the resource and research sharing between different countries and different places, and learning from each other, so that we can collectively overcome these challenges around the globe. Thank you so much. We'll come back to you again. আমি স্টুডিওতে আসছি ডক্টর ইয়াসির আরাফাত খান, আপনার কাছে খুব চমৎকারভাবে মুরাদ মুসা খান যে কথাটি বলছিলেন, যে খুব দুটো সিম্পল বিষয়। একটি হচ্ছে পরিবার, বন্ধুবান্ধব, আমরা যেখানে কাজ করি সেই জায়গাটা যদি একটু আনন্দময় হয়, আমরা যদি পরস্পরের সাথে যুক্ত থাকি, তাহলে অনেকখানি সুইসাইডকে আসলে প্রতিরোধ করা যায়। কিন্তু আমরা এটাও দেখেছি যে আমরা আপাত দৃষ্টিতে মনে করছি যে তিনি বুঝি খুবই কানেক্টেড। যেমন রবিন উইলিয়ামস নামে একজন কমেডি অভিনেতা ছিলেন হলিউডের, তিনি সুইসাইড করেছিলেন, এবং আরেকটি খুব বিখ্যাত ব্যান্ডের একজন ভোকাল, এবং তার ঠিক আগের দিন মনে হয়েছে তিনি তার বন্ধুদের সাথে বেলকনিতে দাঁড়িয়ে আছেন, হাসছেন, হাসি মুখের একটা ছবি, কিন্তু পরের দিনে কিন্তু তিনি সুইসাইড করেছেন। এটা বোঝাটা এত কঠিন কেন আসলে আমাদের জন্য? এটা আসলেই বোঝা বা গেজ করা, সুইসাইড প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। এখনও পর্যন্ত কোনো স্পেসিফিক মেথড গবেষণায় আসে নাই যেটা দিয়ে নিশ্চিত করে বলা যাবে যে এই পার্সনটা অ্যাটেম্প করতে যাচ্ছে। এখানে দুইটা জিনিস আমি আপনার সঙ্গে একমত, এবং আরেকটা জায়গাতে আমি কন্ট্রাডিক্ট করি। যেমন আমার চারপাশে লোকজন আছে, তার মানে এটা না যে আমি কানেক্টেড। জি, মেইন ডিসকানেকশন ঘটে সাইকোলজিক্যালি। সো অনেক সময় যারা সেলিব্রিটি, তাদের চারপাশে তো সবসময় লোক থাকে, কিন্তু সাইকোলজিক্যালি সে কানেক্টেড ফিল করে কিনা, সে সোশ্যালি আইসোলেটেড কিনা। সো দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন যে সাইকোলজিক্যালি সে কানেক্টেড অর ডিসকানেক্টেড। এবং মুরাদ যেটা বললেন পারফেক্টলি সেড দ্যাট সুইসাইডের অ্যাটেম্পটের নাম্বার, মানে অ্যাটলিস্ট অ্যাটেম্পটের আগে সে হোপলেসনেস এবং সাইকোলজিক্যালি ডিসকানেক্টেড ইউজুয়ালি ফিল করে। আচ্ছা, এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে একটা ইম্পর্ট্যান্ট প্রসঙ্গ এটা থাকছে কিনা যে আমরা যখন সুইসাইডের প্রসঙ্গ আসুক, অথবা এর বাইরেও আপনি মানসিক সমস্যাগুলোর কথাও বলেছেন, সেটার ক্ষেত্রে আমরা কতখানি ওপেন আপ হতে পারি, অর্থাৎ শেয়ারিংটা আসলে কতখানি হয় আমরা যেখানে আছি, সেটি কি এখানে খানিকটা? মুরাদ যেটা বললেন, বা অ্যাজ এ গ্লোবাল লিডার, ইউনিভার্সাল স্ট্র্যাটেজি হলো যে ফ্যামিলি মেম্বারদের সাথে কানেক্টেড হওয়া। আচ্ছা, এটা আমাদের সাউথ এশিয়াতে আরও বেশি লজিক্যাল। এবং আমাদের যে বই, ওই বইয়ে কিন্তু আমরা ফ্যামিলি এবং সুইসাইড, পরিবার এবং আত্মহত্যা নিয়ে একটা চ্যাপ্টার ইনক্লুড করছি। আমরা একটা সাইকোলজিক্যাল অটোপসি স্টাডি করেছি মুরাদের গাইডেন্সে, এবং ওখানে আমরা দেখছি যে 57% অফ কেসেস আর লাইফ ইভেন্টস আর রিলেটেড টু দ্য ফ্যামিলি ইভেন্টস। সো দেখেন, একজন মানুষের হয়তো তার সাইকেট্রিক ডিসঅর্ডার আছে,
তো এই সাইকেট্রিক ডিসঅর্ডার চিকিৎসা করার পেছনে বা চিকিৎসা মেনটেন করা নিয়ে যাওয়া কিন্তু ফ্যামিলি মেম্বাররা যুক্ত, নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি প্রক্সিমাল এবং ডিস্টাল মিলাই, হয়তো তার ডিস্টালি সাইকেট্রিক ডিসঅর্ডার আছে কিন্তু প্রক্সিমাল তার আরেকটা লাইফ ইভেন্ট শুরু হয়েছে, এটাও কিন্তু ফ্যামিলি মেম্বারদের সাথে যুক্ত। সো যখন হাজব্যান্ড ওয়াইফ মেজর ডিসকর্ড হচ্ছে, যখন ফ্যামিলিতে পিতা সন্তানের মধ্যে মেজর ডিসকর্ড হচ্ছে, তখন কিন্তু ফ্যামিলি মেম্বাররা যদি এটা মাথায় রাখে যে কোনো একটা ইভেন্ট ঘটতে পারে, তাহলে কিন্তু এটা অ্যাবসলিউটলি প্রিভেন্টেবল। আচ্ছা, এবং সুইসাইড প্রিভেন্ট করতে গেলে যদি আমরা একটা অ্যাটেম্প্ট জাস্ট 30 মিনিট, 30 সেকেন্ড, ইভেন 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট ডিলে করি, ওই অ্যাটেম্প্ট ইউজুয়ালি ডিলেড। সেটাই এটা কিন্তু 30 সেকেন্ড 1 মিনিট এটারই আসলে বিষয়। সেটাই। সো এই ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বাররা কিন্তু গ্র্যাজুয়ালি বুঝতে পারে যে একজন মানুষ আগে তার যে অ্যাক্টিভিটি ছিল সে গ্র্যাজুয়ালি গোটায় নিচ্ছে, সে অন্য অন্য জায়গা থেকে আগে বাইরে যেত, যায় না, আগে সে টিভি দেখতো, এখন সে টিভি দেখে না, আগে সে হাস্যরসের গল্প করতো, এখন করে না, আগে ডাইনিং একসাথে খেতে, এখন খায় না। সো গ্র্যাজুয়ালি কিন্তু সে ডিসকানেক্টেড হচ্ছে এবং এর ফাইনাল অ্যাটেম্প্ট হয় সে যখন পুরোপুরি সাইকোলজিক্যালি ডিসকানেক্টেড হয়ে যায়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ডক্টর ইয়াসির আরাফাত, সুন্দর করে বিষয়গুলো যারা আজকে দর্শক দেখছেন তারা পরিবারের যে সদস্যদের আমরা একসাথে থাকি, কিন্তু ফিজিক্যালি আমরা একসাথে থাকি কিন্তু মানসিকভাবে আমরা একসাথে থাকি কিনা সেটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর সালেউদ্দিন, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে আপনি সাইকিয়াট্রি বিভাগে এবং এখানে কি যখন কারো এরকম কোনো মানসিক সমস্যা হয় অথবা আইসোলেটেড ফিল করে, অনেক ডিপ্রেসড হয়ে যায় কেউ এবং তাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি আছে আপনারা বুঝতে পারেন, তখন আমরা বুঝতে পারছি যে পরিবার, বন্ধুবান্ধব এদের একটা ইন্টিগ্রেশন দরকার, কিন্তু কোনো ওষুধের কোনো ব্যবস্থাপনা কি আছে? আপনারা কি কখনো এটা ট্রাই করেন বা সেটা কি অনেক লম্বা সময় ধরে চলে? অর্থাৎ ওষুধ ভিত্তিক কোনো ব্যবস্থাপনা আছে কিনা সুইসাইড প্রিভেনশনের? ডক্টর সালেউদ্দিন, শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আসলে দেখা গেছে যে বিষণ্ণতা, যেটা তীব্র বিষণ্ণতা যারা নিয়ে আসেন বা মাঝারি, তারা কিন্তু বলেন যে আমার আত্মহত্যার চিন্তা আসছে বা পরিকল্পনা আসছে, বা অনেকে আগে অ্যাটেম্প্ট নিয়েছেন এরকমও বলেন, বা তাদের ফ্যামিলি হিস্ট্রিও থাকে। সেক্ষেত্রে এটা খুব মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে কিছু ঔষধ আছে, লাইক লিথিয়াম বলা হয়, লিথিয়াম সল্ট, এই মেডিকেশনগুলি দেখা যাচ্ছে সুইসাইড প্রিভেনশন বা তার যে ইম্পালসিভিটি, সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার যে একটা ভেতরকার তাড়না, সেটা অনেকাংশে কমে যায়। এবং এটা প্রুভেন যে লিথিয়াম বা এই ধরনের ওষুধগুলো আত্মহত্যা প্রিভেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সাথে সাথে আমরা সাইকোথেরাপি বা কাউন্সিলিং, যেটা মানুষ জেনে থাকেন, সাইকোথেরাপির ওর এখানে রোল আছে, যেখানে মূলত তারা তার চিন্তা, যে এরকম বিষণ্ণতা আসলে তার যে চিন্তাগুলি আছে, যেগুলি অযৌক্তিক চিন্তা বা ঝুঁকিপূর্ণ চিন্তা, সেগুলিকে আবার কিভাবে চেঞ্জ করা যায় এবং সেই চিন্তার প্রেক্ষিতে যে ভুল আচরণ সেটা কিভাবে করবেন, এই জিনিসগুলিও তাকে শেখানো হয়। তো মূলত আসলে ঔষধ এবং কাউন্সিলিং দুটোই দেখা গেছে এই সুইসাইডাল পেশেন্টদের ক্ষেত্রে অ্যাডভাইস করা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন। আমরা ফিরে যাচ্ছি এমিরিটাস অধ্যাপক ডক্টর মুরাদ খানের কাছে। প্রফেসর মুরাদ খান, this is something that I pondered for a long time, and obviously there are many people who also have probably similar question. Is religious belief and spirituality, can they prevent the suicidal thoughts or can they prevent the suicidal attempts? Is there any research evidence to support that people who have a stronger religious belief or have a stronger spirituality are more protected from suicidal attempts? Yes, that's a very good question, and generally speaking, yes, belief in religion, and certainly the practice of religion or religiosity protects one against poor mental health and against suicidal behavior. There's no doubt about that. And if research has shown that religion, particularly Islam, when you control for all other factors, has an independent protective factor against suicide. And the research has been there. However, what has been seen now, since there is better data available from Islamic countries,
like Pakistan, Bangladesh, Iran, Turkey, Indonesia, and so on, what is being observed is the traditional protective factor of Islam is losing its what is called deterrent effect, protection. And we are seeing that in all of these countries, suicide rates have been increasing gradually. So the theory now is that socioeconomic factors, social factors, and religion have a very fine balance. And when you disturb them, religion will protect you against a certain level. But if the social conditions, particularly things like poverty, unemployment, become very high, then even religion starts to lose its effect. And this is what we're seeing in all of these countries. And in fact, countries like Iran, which is very conservative, even there the suicide rate has gone up. In Pakistan, over the last several years, because of the deteriorating socioeconomic factors, suicide rates have gone up. So it is important, certainly at an individual level, it still protects against suicidal behavior. So yes, the answer is if you are of a religious background and you practice the religion, which is called religiosity, or you have a spirituality, then it is certainly, amongst other things, also one of the protective factors. Thank you so much, Dr. Murad Khan. The last thing that you said, the socioeconomic factor, like there is a fine balance. And even if we look at in our country, the political stability, the hope for the future among the young or the working generations is very important. Thank you so much. There will be one short question that I wanted to ask. At one point you mentioned that in this current world, globally, if we look at globally, the individualism is increasing. So you were mentioning in the beginning that connectedness is very important as a factor to prevent suicide. Now we can see the rise of individualism around the world. So is it also this rise of individualism, is it also causing or fueling the higher tendency of suicide around the world, and how to prevent that? Yes, it definitely is. In the West, they have what is called certainly an individual culture where people's independence, autonomy is cherished. In the non-Western cultures, we have what is called a collectivistic approach. So people are closer to each other. They live in joint families or extended families. So both have good points and bad points. The same family that gives you protection can also cause problems for you. Yes. And in the West, people certainly enjoy the individualism, but it can also make them isolated. And that's why in the West, you have high rates or a peak of suicides in the elderly, because the elderly there are very isolated. Of course, there are other things also, the poor health and medical factors and so on. So that becomes important, that you have to have a balance between totally collectivistic cultures, but also what are called very individualistic culture. And individualism definitely, after a certain point, becomes a problem. How do you counter that? We need more compassion in this world, and compassion means you understand the pain of the others and then you do something to relieve that pain. We need compassion in our policies, in decision making, in everything that we do around us, and this is what we're not doing. Big countries, when they make decisions in Washington and London and Moscow, they don't consider the effect of their decisions on the group of people. When they go to war, for example, or decide to put sanctions and so on, it has got huge implications for the vulnerable people. So there needs to be a much more humanistic approach to decision making all over the world, but also within the country. For example, I know that US made certain comments about Bangladesh recently. In Pakistan, there's a huge political crisis going on. In Iran,
just been under sanctions for so long, and then there is issues within them also, freedom and so on. These are factors that can be resolved, but there are also these are the factors that cause a lot of turmoil in individuals. It's causing a lot of mental anguish, and the vulnerable people in any society, they get affected by this, and that is where their mental health suffers, and therefore suicidal tendencies start to increase. So we need that. We need much more compassion, much more humanism in our approach. And the same thing applies to our own communities, whether it's family or workplace or academic institutions. We need more compassion in our approach, and that is. I know one of your early speakers talked about life skills in schools. Yes, that is what we need. We need to teach young people about all of those things, the practical aspects of life, and we also need to teach everyone about compassion. So the world needs to become more compassionate, more accepting, more tolerant, and have a much more non-violent approach than the approach that we are having currently. থ্যাংক ইউ ডক্টর মুরাদ খান, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর সালাউদ্দিন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষের দিকে অনুষ্ঠানের খুব ছোট্ট করে ডক্টর ইয়াসির আরাফাত আপনার কাছ থেকে একটু জেনে নেব যে যদি আমাদের দেশে যেই কাজগুলো আপনারা করেছেন আত্মহত্যার প্রিভেনশনের জন্য, খুব ছোট্ট করে একটা বা দুটো সাজেশন অল্প কথা যদি বলতে পারেন, আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি? আমাদের দেশে এখন আইনগতভাবে যেটা খুবই জরুরি, সেটা আমাদের দেশে সুইসাইড ক্রিমিনাল অফেন্স, এটা ডিক্রিমিনালাইজেশন খুবই জরুরি, এবং এটা একাডেমিশিয়ানরা বারবার ভয়েস রেইজ করতেছেন। কারণ একজন মানুষ যদি দেখে আত্মহত্যার চেষ্টা একটা অপরাধ, সে তো ডাক্তারের কাছে যেতে চাইবে না। তাকে পুলিশ ধরে নিয়ে যদি থ্রেট থাকে, বা এটা সোশ্যাল স্টিগমাও বাড়ায়। এই জন্য এইটা আমাদের ওভারঅল আত্মহত্যার যে রেট, সেটাও মেজার করতে অসুবিধা হয়। সো আমাকে যদি আত্মহত্যার প্রবলেম ভালোভাবে বুঝতে হয় এবং মানুষের কাছে সার্ভিস রিচ করতে হয়, যেহেতু এর সঙ্গে মেন্টাল হেলথ স্ট্রংলি রিলেটেড, তাহলে ডিক্রিমিনালাইজেশন আমাদের দেশের জন্য এখন ইমিডিয়েট জরুরি। অনেক ধন্যবাদ ডক্টর ইয়াসির আরাফাত। অ্যাগেইন প্রফেসর মুরাদ খান, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর সালাউদ্দিন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব এই বিষয়ে কথা বলার জন্য। দর্শক, শেষ করতে যাচ্ছি সুরক্ষায় প্রতিদিন। আমরা কথা বলছিলাম আত্মহত্যা কারা করে, কেন করে এবং এর প্রতিরোধ প্রসঙ্গে। একেবারে শেষের দিকে ডক্টর মুরাদ যেটা বলেছেন যে আমাদের কম্প্যাশন, যেটা সহমর্মিতা, একজন আরেকজনের অনুভূতির প্রতি যতটা পারা যায় সেটা বোধ করা এবং তার অনুভূতির প্রতি সম্মান জানানো, এবং তাকে যখনই বুঝতে পারবো যে কেউ কোনো একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তার জায়গায় পৌঁছে তাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি সেই প্রচেষ্টা চালানো। হয়তো এগুলোই আমাদের এই ছোট্ট ছোট্ট যেই কাজ, উদ্যোগ, সেটাই হয়তো আত্মহত্যার প্রবণতা থেকে কাউকে না কাউকে বাঁচিয়ে দেবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনার প্রিয়জনের খেয়াল রাখবেন, এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।